চিটং লাইভের সকল শৌখিনতায় আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের পিছনে যে এভিয়ারিটি, আমার পাশে একটা পাখি রয়েছে। সো নতুন কিছু নিয়ে আমরা চিন্তা করছি আলহামদুলিল্লাহ। সো এখানে এই এভিয়ারিতে অনেকগুলো পাখি, এই এভিয়ারিটি যিনি তৈরি করেছেন তার সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের শহীদ ভাই, আপনার পরিচিত একটু যদি দিতেন। আমি ইন্টেরিয়র ডিজাইনার শহীদ চৌধুরী। আমি ভোগের সিইও। ভোগ ইন্টেরিয়রের জন্য চিটগং বেস্ট প্রতিষ্ঠান। পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনিংয়ের পাশাপাশি রিফ্রেশমেন্টের জন্য একটা এভিয়ারি রেডি করতে করেছেন। আচ্ছা, আমি কি এই এভিয়ারির বয়স কতদিন, আপনি কতদিন যাবত? 2 ইয়ার্স। মানে লকডাউন যখন থেকে শুরু হয়, আচ্ছা টাইম যখন শুরু হয় ঠিক তখন থেকে স্টার্ট হয়। মানে লকডাউন যখনই শুরু হয় তখনই আপনার একটা সময় গ্যাপ ছিল, ওই গ্যাপটার মধ্যে আপনি এভিয়ারি তৈরি করেছেন। কারণ আমি বাসায় ছিলাম। আচ্ছা, আমার প্রথম পাখি ছিল 2 জোড়া পাখি ছিল। 2 জোড়া পাখি থেকে শুরু আপনার করছি। তারপর যখন আমি বাসায় বসে আছি লকডাউনে, ঠিক তখনই দেখলাম যে আমার ছাদ বাগান আছে, ছাদ বাগানের পাশাপাশি আমি একটা এভিয়ারি রেডি করতে পারবো। আচ্ছা। বাচ্চারা সবসময় মোবাইল নিয়ে আসক্ত হয়। মোবাইল থেকে বের করে আনার জন্যই আসলে এভিয়ারিটা তৈরি করা। এটা একটা ভালো একটা রিফ্রেশমেন্ট আছে যে সারাদিন আমি যখন কর্মব্যস্ততার পরে একটু রিফ্রেশমেন্টের জন্য আপনি একটু ঝর্ণার সাউন্ড পাইলাম। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। তারপর পাখি সাউন্ড সব মিলিয়ে রিফ্রেশমেন্ট। তো দর্শক, আপনাদেরকে বলতে চাই আমি আসলে মানুষের দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা শেষে মানুষ কিন্তু একটা সময় খুঁজে নেয় তাদের ঠিক সময়টা কিভাবে তারা ব্যবহার করবে। বর্তমান আমরা মোবাইলে দেখি, আমরা বিভিন্ন স্ক্রিনে আমরা আসক্ত হয়ে পড়েছি। তো এইখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের শহীদ ভাই একটা এভিয়ারি উনি কল্পনা করেছেন। ঠিক করোনাকালীনে উনার কল্পনা করেছেন, উনি 2 জোড়া পাখি থেকে কিন্তু এত বড় একটা এভিয়ারি আপনি তৈরি করেছেন, যেখানে কত প্রজাতির পাখি আছে এখানে? এখন 25 থেকে 30। আচ্ছা, 20 থেকে 25 প্রজাতির পাখি এখানে রয়েছে। অলমোস্ট কত জোড়া পাখি এখানে আছে? 110 পেয়ার। হ্যাঁ, 110 পেয়ারের মতো পাখি এখানে আছে। উনি 2 পেয়ার থেকে কিন্তু শুরু। দেখেন, মানুষের শখ আস্তে আস্তে যে বাড়তে থাকে, এটাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এত বড় সুন্দর একটা জায়গাকে, মানে তারা যেভাবে গুছিয়ে উনি এই জিনিসটা করেছেন, আসলে চিটংয়ে হয়তো এটাই প্রথম আমাদের। তো পাখি এই যে আপনার গায়ে আসছে, সে পাখির সাথে একটা বন্ধুত্ব। এই যে পাখি আপনাকে ভয় পাচ্ছে না। সাধারণত পাখি আপনি কখনো দেখবেন আপনার যেখানে যান না কেন, পাখি কখন আপনার গায়ে আসবে না। অলরেডি আমার গায়ে 2টা পাখি বসে আছে। তো এটা আসলে একটা খুব বৈচিত্র্য। আপনার এই ধরনের একটা ভালোবাসা, পাখি যে আপনাকে ভয় পাচ্ছে না, এটা কিন্তু অনেক বড় একটা ভালোবাসা। তো আমি শহীদ ভাই থেকে জিজ্ঞেস করি, শহীদ ভাই, আপনি প্রথম পাখি যে পাখিটি কিনেছেন, ওই পাখিটার নাম কি ছিল? ফিঞ্চ পাখি, বেঙ্গলি ফিঞ্চ। আপনার কাছে কয় জাতের বেঙ্গলি ফিঞ্চ আছে এখন? আমার কাছে 5 জাতের বেঙ্গলি ফিঞ্চ আছে। আচ্ছা, আমি এখানে একটা পাখি আমার খুব ভালো লেগেছে। আপনি ওই একটা পাখি আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে যে এটা কোন প্রজাতির বা কোন? হচ্ছে প্রিন্স প্রজাতির, প্রিন্সের প্যারাডাইস ওয়াইডা। আচ্ছা, প্রিন্সের প্যারাডাইস ওয়াইডা। আমার এই পাখিটা অনেক ভালো লাগছে আপনার এখানে। মানে সে একাই, এটা কি 8টা পেয়ার ছিল? হ্যাঁ, পেয়ার ছিল। ফিমেলটা মারা গেছে। অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, আপনি এই পাখিগুলো কোথায় কালেকশন করেছেন? আমি ইম্পোর্টার থেকে কালেক্ট করছি, কিছু ব্রিডার, ভালো ব্রিডার থেকে। এই পাখিগুলো তো মনে হয় দেশের বাইরের, যেটা আমরা কেস বার্ড বলি বা যেটা খাঁচাই প্রজনন হয়, সবগুলাই খাঁচা। এখানে কিছু পাখি আবার আমার এখানেই প্রজনন করা, এখান থেকে প্রজনন করা। হ্যাঁ, এখান থেকে প্রজনন করানো হয়েছিল, সবগুলো কিনা না। আচ্ছা, আপনার এখানে একটু নাম বলবেন, মানে কি জাতের পাখিগুলো আছে এখানে? আমার এখানে প্যারাডাইস ওয়াইডা, জাভা স্পেরো, এগুলো সবগুলো মনে হয় ব্রাজিল, সাউথ আফ্রিকান। আচ্ছা, সাউথ আফ্রিকান আর কি। অস্ট্রেলিয়ানও কিছু পাখি আছে। অস্ট্রেলিয়ান বার্ড, সানকোনরটা হচ্ছে সাউথ আমেরিকা। সানকোনর, ব্লু কোনর, পাইনাপেল কোনর, বিশপ একটা প্রিন্সের প্রজাতি, বিশপ আছে। আচ্ছা, আপনার এখানে দামি পাখি যদি আমি চিন্তা ভাবনা করি, যে দামি পাখি কত, এক জোড়া পাখির দাম কত এখানে আপনার? 50,000 টাকার মতো। 50,000 টাকা। যেটা ওই পাখিটার নাম কি? সানকোনর। তারপর আরেকটা হচ্ছে আপনার ইন্ডিয়ান রিংনেক। ওইটা কত জোড়া? 35 থেকে 50। আচ্ছা, তো দর্শক, আসলে আপনার মাথায় যেগুলো আছে এটা হচ্ছে 15,000। আচ্ছা, এগুলো হচ্ছে পার পেয়ার 15,000 টাকা। ঠিক আছে। তো এখন
আপনি এই যে এই পাখিগুলো নিয়ে কাজ করছেন বা আপনার শখের যে একটা সময় যে আপনার যে অবসরটা আপনি এখানে কাটে, হ্যাঁ, তো এখানে এটার পিছনে কেমন খরচটা মানে ব্যয় হয় পাখির পিছনে বা তাদের কি কি? আসলে আমরা তো নরমালি বাইরে অনেক টাকা নষ্ট করি। আচ্ছা, হ্যাঁ। পাখির পিছনে খুব বেশি টাকা নষ্ট হয় না, সব মিলিয়ে হয়তো 2000 টাকা খরচ হয় আমার। 110 পেয়ার পাখির পিছনে 2 থেকে 3000 টাকার মতো। 2 থেকে 3000 টাকা, 2 থেকে 3000 টাকার মতো খরচ হয়। আচ্ছা, কি কি খাবার আপনি দেন পাখিকে বা কোন কোন সময় খাবার দেন? খাবারটা শুধু আমি 2 বারই দিই, সকালে একবার দিই। সকালে আমি অফিসে যাওয়ার সময় যাওয়ার আগে আমি সব অ্যারেঞ্জ করে দেই। আচ্ছা, মানে সকাল 10টা থেকে 11টার মধ্যে, 9টা থেকে 10টা। আচ্ছা, আর বিকেলেরটা হচ্ছে আমার মা আমাকে হেল্প করে। আচ্ছা, আপনাকে হেল্প করে ঠিক আসর নামাজের পরে একবার ফুড দিতে হয়, এটাই, আর কিছু না। আর কি তাহলে আমরা 2 বার পাখিকে ফুড দিলে হয়ে যায়? আচ্ছা, এই যে আমরা ড্রাই ফুড গুলো দেন মনে হয় না? আচ্ছা, ড্রাই ফুড আছে আবার সফট ফুড। আর সফট ফুড নিয়ে একটু বলেন। সফট ফুডের মধ্যে চনা থাকে, চনা, গম, তারপর পপকর্ন মানে ভুট্টাটা ভিজানো থাকে, একদিন আগে ভিজে রাখি। আর ফ্রুটস রাখি আমি সবসময়, অ্যাপেল, তারপর মুসাম্বি, আচ্ছা, তারপর কমলা, এই টাইপের ফ্রুটস রাখি, আনার, কলা, যে কোনো একটা ফ্রুটস। সফট ফুড বলতে আমরা বুঝি যে পাখিগুলোর মনে করেন আসলে ক্যালসিয়ামের অভাব হয়, কারণ তারা তো বনে জঙ্গলে তারা ফ্রুটসগুলো তারা ফ্রিতে পাচ্ছে, হ্যাঁ, এখানে ওটা পাচ্ছে না, কারণ শুধু তারা ড্রাই ফুডের উপরে আছে। তো এখন যে সফট ফুডগুলো দেওয়ার কারণ হচ্ছে তাদের যে আপনার মিনারেলের ঘাটতিটা বা ক্যালসিয়ামের ঘাটতিটা এটা পুষিয়ে নিচ্ছে। তো দর্শক, আসলে তেমন কোনো খরচ নেই পাখি পুষতে। 110 জোড়া আগ্রহটাই প্রাধান্য। আপনার 110 জোড়া পাখি পুষতে কিন্তু সর্বোচ্চ 2000 টাকা মতো উনি প্রতি মাসে ওনার ব্যয় হয়। আর পাখি তেমন খাওয়ার নষ্ট করে না। তো এখানে যে পাখিগুলো আছে সবগুলো হচ্ছে যে আপনার সাউথ আমেরিকান ভ্যারাইটি, আপনার সানকুনুর আছে, অস্ট্রেলিয়ান ভ্যারাইটি জাভা ফিঞ্চ আছে, তারপর ইন্ডিয়ান ভ্যারাইটি রিংনেক আছে, এটা খুব ফেমাস একটা পাখি। এটা খুবই কালারফুল, 3-4 প্রজাতির পাখি মনে হয় আপনার কাছে আছে। এটার নামটা একটু বলবেন? এটা হচ্ছে সানকুনো। এটা এজটা একটু কম, এটা 6 মান্থ, এটা 6 মাস বয়স। আচ্ছা, তো এটার ব্রিডিং নিয়ে একটু বলবেন বা পেয়ারিং ব্রিডিং বা এটা ব্রিডিং আমাদের দেশে খুব কম হচ্ছে, ব্রিডিং হয় কিছু ব্রিডার ব্রিডিং করতেছে, ব্রিডিং হচ্ছে। আমার এখানেও আশা করতেছি হবে, মোটামুটি আমি ফেয়ার মিলাইছি। আরেকটা কথা বলতে চাই দর্শক, এই পাখিগুলো কিন্তু প্যারাকিট টাইপের পাখি। প্যারাকিট পাখিগুলো কিন্তু অ্যাকচুয়ালি তারা গাছে থাকতে পছন্দ করে। সো শহীদ ভাই এখানে কিন্তু অলরেডি একটা আপনার গাছ, একটা বাগানের ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু তারা যখনই পাখি কিন্তু বাইট করে সবসময় কিন্তু তারা কোনো কিছু কামড়াতে চায়। সো এই জায়গাটাকে তারা, এই অনেক পাতা ছিল এখানে, কিন্তু তারা হয়তো একটা সেশনে এসে তারা এটাকে পুরোটাই একদম পুরোই খালি করে দিয়েছে, পুরো এখানে কামড়ি আর কি। ঠিক আছে, ওইখানে আমি এক জোড়া পাখি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্লু, একটা ব্লু কোন, আর একটা হচ্ছে গ্রিন সিক কোন। ব্লু কোন, এগুলো কোনুর জাতের। এর পেছনে যেটা আছে ওটা হচ্ছে ককাটাল। আচ্ছা, পিছনে হচ্ছে গ্রে ককাটাল, গ্রে ককাটাল। আর আপনার মাথার উপর যেটা আছে এটা হচ্ছে পাইনাপেল কোন। আচ্ছা, আমার মাথার উপর একটা পাখি আছে, এটা হচ্ছে পাইনাপেল কোন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এই জায়গায়, যেখানে আমি খাঁচায় পাখি পাললে হয়তো তারা যে ধরনের তাদের অ্যাটিটিউড বা আপনার তাদের জীববৈচিত্র্যগুলো পেত না, ওপেন এভিয়ারিতে পাখি যদি আমরা রাখি তাহলে আমরা এই ধরনের একটা মানে তার এনভায়রনমেন্ট তারা আমরা ক্রিয়েট করতে পারি। ডিএনএর মাধ্যমে আপনি মেল ফিমেলগুলো কনফার্ম করতে পারবেন, কারণ এই পাখি দেখে কখন আপনি মেল ফিমেল কনফার্ম করতে পারবেন না। ভেটেরিনারি ইউনিভার্সিটিতে হয়তো ডিএনএ টেস্ট হয়তো 500 থেকে 1000 টাকা মনে হয়, এতটুকুই না, 1500 টাকা। তো একটা 2টা পাখির ডিএনএ টেস্ট করতে গেলে আপনি মেল ফিমেল কনফার্ম করতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি, অনেক সময় অনেক দিন পাখি জোড়া থাকার পরও হয়তো ডিম বাচ্চা করে না। সো এইটাই কিন্তু একটা ফ্যাক্ট যে তারা হয়তো ফিমেল বা মেল তারা হয়তো পেয়ার নিয়ে থাকে। তো এটা একটা লম্বা সময়। তো এখন খুব সহজলভ্য হয়ে গেছে যে আপনি চিটাগং ভেটেরিনারি ইউনিভার্সিটি থেকে আপনি মাত্র 1500 টাকার বিনিময়ে আপনি ডিএনএ টেস্ট করতে পারবেন, দেন আপনি মেল ফিমেলটা আপনি কনফার্মেশন নিতে পারবেন, তারপর জোড়া দিলেই কিন্তু বাচ্চা আসবে। আমি এখানে 3টা সাদা রঙের পাখি দেখতে পাচ্ছি, দেখছেন খুবই সুন্দর। এই পাখিগুলোর জাতটা একটু বলবেন? এটা হচ্ছে জাভা স্প্যারো। হ্যাঁ, অস্ট্রেলিয়ান পাখি জাভা স্প্যারো। এটা কিন্তু বেবি, আমার এখানে বেবি হচ্ছে। আচ্ছা, আপনার এখানে এটা মানে আপনার মেইন পেয়ার থেকে বেবি আসছে। এই 3টে কিন্তু বেবি পাখি, ছোট পাখি, যেগুলো বাচ্চা থেকে আসছে। বাচ্চা এগুলোর বয়স কতদিন এখন? এটা হচ্ছে অনলি 20 ডেজ। আচ্ছা, 20-22 দিনের থেকে তারা মানে প্রথম বেরিয়ে আসছে। আজকে বেরিয়েছে। আচ্ছা, তারা আজকে বেরিয়ে আসছে। শহীদ ভাইয়ের মতে
আপনি যদি পাখিগুলোকে ওপেন এভিয়ারি করে ছাড়েন, মানে যেটাকে বলে কলোনি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, আমরা কলোনি বলি, কলোনি এভিয়ারি বলি বা ওপেন এভিয়ারি বলি। ওপেন এভিয়ারিতে আবার কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধা আছে। তো ওপেন এভিয়ারির সুবিধা অসুবিধাগুলো নিয়ে একটু কথা বলতে চাই, আমাকে যদি বলেন। অসুবিধাটা হচ্ছে ছোট পাখির সাথে বড় পাখিটা একটু হয়, তাদের মধ্যে একটু ঝগড়া হয়, ছোট পাখি বড় পাখি নিয়ে একটু সমস্যা হয়। আপনি কি এই ধরনের কোনো সমস্যা ফেস করছেন এখানে? আমি প্রথম যখন ছাড়ছি তখন আমার ছোট পাখি কিছু মারা গেছে। ছোট পাখি মানে কিভাবে মারা গেছে? তারা কি যেমন লাভবার্ড খুবই অ্যাগ্রেসিভ পাখি, অ্যাগ্রেসিভ লাভবার্ড আমার ছোট প্রিন্স পাখিগুলোকে কামড় দিয়ে মেরে ফেলছে। প্রথম হয়েছে, মানে এটাকে আপনি আগে জানতেন না? আগে জানতাম না, এখন কিন্তু আবার অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। তো কলোনি ব্রিডের মধ্যে তাহলে একটা আর যেটা আপনি সুবিধা যেটা পাচ্ছেন, সেম প্রজাতি হলে শুধু প্রিন্স হইলে তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু প্যারাকিটের সাথে প্রিন্সটা একটু প্রবলেম হয়। কিন্তু আমি তারপর রাখছি, আমি অ্যাডজাস্ট করে ফেলছি অলরেডি। আমার এখানে আবার অস্ট্রেলিয়ান ডোবো আছে, অস্ট্রেলিয়ান ডাবো আছে। শহীদ ভাই, উন্মুক্ত পাখি ছাড়া আমি আপনার এখানে কিছু পাখি দেখতে পাচ্ছি খাঁচায় বন্দি আছে, কেন? এটা হচ্ছে যখন ব্রিডিং প্রোগ্রেস হয় তখন, ব্রিডিং সেকশন যখন হয় তখন আদার্স যে পাখিগুলো আছে ওরা ডিস্টার্ব করে, এই জন্য ওদেরকে আমি খাঁচায় নিয়ে আসছি। ব্রিডিং কমপ্লিট হইলে আবার ওদেরকে আবার ছেড়ে দিবেন। এই জন্য এই পাখিটা কি? এটা বাজরিকা, এটা হচ্ছে বাজরিকা। আচ্ছা, আর এটা হচ্ছে জাভা স্প্যারো, তারপরে বেঙ্গলি ফিঞ্চ, এটা হচ্ছে হোয়াইট বেঙ্গল ফিঞ্চ, এটাও হোয়াইট বেঙ্গলি ফিঞ্চ, এইটাতে হচ্ছে লাভবার্ড, ভায়োলেট কালার লাভবার্ড। আর কত মাস তারা এই ধরনের ছোট্ট জায়গায় বন্দি থাকবে? জাস্ট 3 মান্থ, 3 মাস। আচ্ছা, প্রজনন তাহলে সময়টা আমরা 3 মাসের জন্য, 3 মাস পরে তার বাচ্চা নিয়ে এসে বেরিয়ে আসবে। হ্যাঁ, খুবই সুন্দর একটা উদ্যোগ। আচ্ছা, বাচ্চা যখন হয় তখন কোনো কেয়ারের প্রয়োজন হয়? যে হ্যাঁ, অবশ্যই ফুড কেয়ারিংটা বেশি, তারপর ফুড কেয়ারিংটা বেশি। আমি ন্যাচারালি মেডিসিন ট্রিটমেন্টটা করতেছে না, চাই না, আমি ন্যাচারাল ফুড নিয়ে কাজ। একটা পাখি কয়টা ডিম পারে? ককাটেল 4টা ডিম পারে, 4টা থেকে 4টা ডিম পারে, 4টা 5টা হয়, সেম 15 4টা সাধারণত 4টা থেকে 6টার মধ্যে। সবগুলো কি ডিম বাচ্চা ফোটে? সবগুলা মানে লাখ ভালো হলে সবগুলোই আসে, আর না হলে 3টা 4টা পর্যন্ত হয়। কতদিন বয়সে বাচ্চাগুলো যে ডিম দেওয়ার পরে কতদিন বয়সে বাচ্চাগুলো ডিম, মানে বাচ্চার ডিম থেকে কখন বের, কতদিন সময় লাগে? 1 মাস, মিনিমাম 1 মাস সময় লাগে। 1 মাস সময় লাগে ডিম থেকে বাচ্চা বের আসতে। তারপরে অবস্থানটা কি? তারপর আরো 1 মাস সময় লাগে ওরা মোটামুটি একটু অ্যাডাল্ট হওয়ার জন্য। ওই সময় আপনি কি ধরনের খাবার? 40 দিনের মধ্যে বের হয়ে আসে, 40 দিনের মধ্যে পাখি বেরিয়ে আসে, নিচে চলে আসে। হ্যাঁ, কি খাবার আপনি অ্যাপ্লাই করেন? আমি তখন ফ্রুটসটা বেশি, ফ্রুটস, শাকসবজি, তারপর সফট ফুড নিয়ে কিছু দিই। ডিমের কুসুম, হ্যাঁ, এরকম টাইপের সব থাকে, সব ফুড সব থাকে। মানে 40 দিনের মধ্যে তারা 45 চলে যাবে। হ্যাঁ, ওপেনে চলে আসবে। মানে এখানে কি খাবার আপনি এদেরকে দিচ্ছেন? আমার এখানে প্রায় 10 রকমের খাবার আছে। ড্রাই ফ্রুটটা 10 রকমের খাবার, যেমন সানফ্লাওয়ার সিড আছে, তারপর কুসুম ফুল সিড আছে, তারপর ধান আছে, ক্যানারি আছে, মিলেট আছে, মিক্স মিলেট, তারপর তিসি আছে, তারপর সফট ফুডের মধ্যে আছে চনাটা। আমি এখানে আরেকটা খাবার দেখতে পাচ্ছি দর্শক, এখানে আবার আপনি কিছু খাবার ভিজিয়ে রেখেছেন, আবার এখানে শাকসবজিও আছে দেখলাম। আমি আজকে সাপ্তাহিক রুলসের মধ্যে আজকে হচ্ছে যে নিম পাতা পড়ছে, নিম পাতা। আচ্ছা, আপনার একটা কি সাপ্তাহিক রুলস আছে? হ্যাঁ, একটা কোর্স আছে। তো নিম পাতা, যেমন আজকে সফট ফুডের মধ্যে চনা বুট, ভুট্টা, গম, এগুলো একদিন আগে ভিজিয়ে রাখতে হয়। একদিন আগে আপনি রাতে ভিজিয়ে রাখেন, সকালবেলা পাখিকে পরিবেশন করা হয়। তারপর সাথে ফ্রুটস থাকে, অ্যাপেল থাকে, আপেল অথবা শসা থাকে। দর্শক, পাখি তো দেখলাম, আমরা এখানে একটা ঝর্ণাও দেখতে পাচ্ছি, যেখানে বহমান, আসলে মনে হচ্ছে মানে ঠিক পাহাড়ের কোনো একটা চূড়া থেকে পানি পড়ছে। খুব সুন্দর একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে এখানে। শহীদ ভাই, কেন এই ঝর্ণা এখানে বলেন? আমি ঝর্ণা করছি, যেমন প্রিন্স পাখি পানি তো গোসল করার জন্য পাখিগুলো গোসল করে, কিন্তু পানি তো ওরা ন্যাচারালি এখানে এসে গোসল করতে পারে, পানি এখান থেকে পানি খায়, আবার গোসলও করে এখানে। আর তাছাড়া একটা সাউন্ড, রিফ্রেশমেন্টের মধ্যে সাউন্ড একটা ইস্যু, হ্যাঁ, একটা পানির একটা সাউন্ড নিয়ে আসা, পাখি, হ্যাঁ, একটা সাউন্ড ক্রিয়েট করা আর কি, এই জন্য সাউন্ড ক্রিয়েট করা, এই জন্যই আসলে। আমি কিছু মাছও দেখতে পাচ্ছি এখানে, দর্শক, আমি কিছু এখানে মাছ দেখতে পাচ্ছি।
এখানে কি অনেক এই মাছগুলো কি মাছ এগুলো? এটা হচ্ছে গাপ্পি মাছ। গাপ্পি মাছটা রাখার কারণ হচ্ছে জমানো পানিতে তো সমস্যা হয়, যেমন ডেঙ্গু আসার মশা তো আসলে হ্যাঁ, জমানো পাখি থেকে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা খুব বেশি, এই জন্যই গাপ্পি মাছটা রাখা। গাপ্পি মাছ শুধু মশার লাভাটা খেয়ে ফেলার জন্য, হ্যাঁ, যার ফলে আমার এখানে ডেঙ্গু হওয়ার কোনো অপশন নেই, কারণ যেহেতু আমি গাপ্পি মাছ রাখছি। তারপর সব সময় গোসল করে পাখি। এখন হয়তো শীতকাল, সেজন্য হয়তো শীতকালও করে, 11টা থেকে 12টার মধ্যে ওরা গোসল করে। সর্বশেষ আপনার সাথে জানতে চাচ্ছি আপনার এই এভিয়ারিটা করতে কত টাকার মতো আপনি ব্যয় করেছেন? আমার সব মিলে 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল। 3 লক্ষ টাকার মতো খরচ হয়েছিল। 3 লক্ষ টাকার মতো পুরোটা এভিয়ারি, পাখি ছাড়া শুধু এটা তৈরি করতে মানে কতটুকু জায়গা? আমার এটা হচ্ছে 600 স্কয়ার ফিট। এভিয়ারি একটা নাম আছে, এটা হচ্ছে রুফটপ এভিয়ারি। ছাদকে ফেলে না রেখে ছাদকে কাজে লাগানো। সুন্দর একটা কনসেপ্ট আমরা পেলাম। ছাদকে ফেলে না রেখে আপনি ছাদকে কাজে লাগাতে পারবেন। তো এর সাথে আপনার শখটাও কিন্তু পূরণ হলো একসাথে, ঠিক আছে? সাথে ছাদ বাগান, একটা পাখির এভিয়ারি। খুব সকালবেলা যখন আপনি এখানে এসে বসে 1 কাপ চা খাবেন, পাখির কলরব, এটার আসলে এই মুগ্ধতাটা অনেক আসলে অসাধারণ। তো এই পরিশেষে আমি শহীদ ভাই থেকে জানতে চাই, শহীদ ভাই, কেউ যদি শখের বসে এই ধরনের একটা খামার তৈরি করতে চায় বা কীভাবে তারা শুরুটা করবে, আমাকে একটু বলবেন। শুরুটা আসলে প্রথমে ছোট পাখি দিয়ে করা উচিত। আমিও ছোট পাখি নিয়েই করছি, মানে প্রিন্স প্রজাতির, জ্যাব্রা প্রিন্স শুরু করলে ভালো হয় আর কি। কারণ প্রথমে সে পাখি সম্পর্কে জানার জন্য ওকে ছোট পাখি নিয়ে শুরু করবে। আর চিটাগাংয়ে অনেক ভালো ভালো ব্রিডার আছে, ওনাদের থেকে কালেক্ট করলে ভালো। দোকান থেকে না আনাটাই ভালো পাখি, কারণ দোকান ব্রিডার থেকে পাখি নিলে হ্যাঁ রোগ মুক্ত থাকে আর ব্রিডারের ভ্যাকসিনেশন থাকে। তো সময় পাখির পিছনে আসলে তেমন একটা সময় নষ্ট করতে হয় না। আপনার সময়, আপনি যখন আসবেন এখানে এভিয়ারিতে আসলে অটোমেটিক সময় চলে যায়, বোঝা যায় না। আর স্পেসিফিকলি কোনো টাইম যে দিতে হবে যে 2 ঘন্টা বা 5 ঘন্টা, এরকম কোনো ইস্যু নাই। এখানে জাস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এভিয়ারিটা পরিষ্কার রাখা, ফুডগুলা টাইম টু টাইম দেওয়া, এটাই হচ্ছে মেন। স্পেসিফিক যে এখানে এটার পিছনে অনেক টাইম দিতে হয় আসলে কোনো কিছু নেই। তো আমি বলবো যারা বেকার ঘুরে, আমি বলবো যে এটা কিন্তু এখান থেকে সমন্বয় একটা বিজনেস। পাখি নিয়ে পাখি ব্রিড করেও কিন্তু অনেক ভালো বিজনেস করা যায়। আমার দেখা মতো অনেক ভালো ভালো ব্রিডার আছে, প্রতি মাসে 3 থেকে 5 লক্ষ টাকা ওরা ইনকাম করে। 5 লক্ষ টাকা ইনকাম হয় মানে এই প্রজাতির পাখি থেকে। আচ্ছা, এগুলো বিপণন বিক্রয়টা জাস্ট আপনার কাছে অনেক পাখি হয়ে গেল, আপনি কিভাবে এটা সেলে যাবেন? এখন তো অনেক অপশন আছে, এখন মাল্টিমিডিয়া অপশন আছে, এখন ফেসবুক আছে, অনলাইন অনেক সুযোগ সুবিধা আছে। আগের মতো তো না যে এক জায়গায় যাই, এখন তো ঘরে এসেই নিয়ে যায়। আপনি কি এরকম সেল করেছেন? হ্যাঁ, আমি যখন আমার খুব বেশি হয়ে গেছে, যেমন প্রিন্স আমার খুব বেশি হয়ে গেছে, তখন আমি কিছু পাখি ছেড়ে দিছি, খুব কাছের মানুষদের কাছে ছেড়ে দিছি। আচ্ছা, এক জোড়া পাখি যদি কোনো একজন কেউ যদি পাখি পালার ইচ্ছা থাকে, মানে কত টাকা এক জোড়া, কত টাকা দিতে শুরু করতে পারবে? যেমন জ্যাব্রা প্রিন্সটা তো সস্তা, মানে 700 টাকা 800 টাকা দিয়ে ভালো। 800 টাকার মধ্যে আমি নতুনদেরকে বলবো যে 1 জোড়া পাখি নিয়ে শুরু করুক। 1 জোড়া পাখি নিয়ে শুরু করলে সে 1 জোড়া থেকে ভালো একটা সাপোর্ট পাবে, আমরাও সাপোর্ট দিব। আমরা যারা আছি, আরও ভালো ভালো ব্রিডার আছে। চিটাগং লাইভের শৌখিনতার প্রথম পর্ব আজকে এটা, এখানে আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আসলে যাওয়ার ইচ্ছা করছে না, এত সুন্দর পাখিগুলো দেখে খুব ভালো লাগছে। অনেকক্ষণ সময় আমাদের অতিবাহিত হলো এখানে। ইনশাআল্লাহ সামনে কোনো পর্বের জন্য আপনারা প্রস্তুত থাকুন আমাদের শৌখিনতায়। ধন্যবাদ সবাইকে, সাথেই থাকুন।